প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 1 এর বীজগণিতের ইম্পর্টেন্ট চ্যাপ্টার জটিল রাশি অর্থাৎ কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। এখানে আমি জটিল রাশি অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের যে বেসিক কনসেপ্ট আছে সেটি তোমাদের সামনে অতি সহজে তুলে ধরার চেষ্টা করেছি। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবে এবং আমি যে নিয়মগুলো শিখেছি সেগুলোকে খাতায় নোট ডাউন করবে। ভালো করে বেসিক কনসেপ্ট যদি তোমরা তৈরি করতে পারো, আমার দৃঢ় বিশ্বাস যে জটিল রাশি সংক্রান্ত যে কোনো অঙ্ক তোমরা সহজেই করে উঠতে পারবে। চলো তাহলে স্টার্ট করা যায়। তো ক্লাস 11 সেমিস্টার 1 এর বীজগাণিতিক যে চ্যাপ্টার জটিল রাশি আছে, তো সেই জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার জানতে গেলে আগে তোমাদের নাম্বার সিস্টেমটা বুঝতে হবে। প্রথমে দেখো, আমরা ক্লাস 9-এ আমরা এই নাম্বার সিস্টেমটা শিখেছিলাম। কি শিখেছিলাম? সেখানে শিখেছিলাম কি না, মূলদ সংখ্যা। কি মূলদ সংখ্যা আমরা শিখেছিলাম। মূলদ সংখ্যা বা ইংরাজিতে বলা হয় রেশনাল নাম্বার। ইংরাজিতে কি বলা হয়? রেশনাল নাম্বার। এরা কারা? না, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইকুয়ালস টু 0, তাদেরকে বলা হবে মূলদ সংখ্যা। আর 2 নম্বরে আমরা কি শিখেছিলাম? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কারা? বা ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার কারা? না, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। আর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কি? এটা কি আমরা ক্যাপিটাল R দ্বারা প্রকাশ করি। সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে একত্রে বাস্তব সংখ্যার সেট বলে। সংখ্যার সেট বলা হয়। এবারে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে, এখানে জটিল রাশিতে যেটি লাগবে সেটি হচ্ছে কাল্পনিক সংখ্যা। তাহলে কাল্পনিক সংখ্যা কারা? কোন ধরনের সংখ্যাকে? এটি হচ্ছে তোমাদের নতুন, যেটি হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাদেরকে আমরা বলবো? কাল্পনিক সংখ্যা বা ইংরেজিতে বলা হয় ইমাজিনারি নাম্বার। ইংরেজিতে বলা হয় ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার আমরা কাদের বলবো? বলছে যে ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলা হয়। কি? ঋণাত্মক বাস্তব সংখ্যার। তাহলে আমরা কাল্পনিক সংখ্যা কাদের বলছি? না, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূলকে আমরা কি বলছি? কাল্পনিক সংখ্যা। যেমন মানে একটা বাস্তব সংখ্যার যার ঋণাত্মক বর্গমূল, যেমন -2, √-2, √-5, √-4, এরা সব দেখো 2, 5, 4 এরা সবই কি বাস্তব, তাদের ঋণাত্মক। তার মানে ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূলকে কি বলা হয়? তোমার কাল্পনিক সংখ্যা বলা হয়। বা √-14 এই ধরনের সংখ্যা, মানে রুটের মধ্যে নেগেটিভ থাকলে তাদের বলা হয় কাল্পনিক সংখ্যা বলে। এবারে হচ্ছে √i, মানে √, যে -1 আছে, এই √-1কে কাল্পনিক সংখ্যার একক বলা হয়। √-1কে কি বলা হয়? কাল্পনিক যে সংখ্যা আছে, কাল্পনিক সংখ্যার একক বলা হয়। কাল্পনিক সংখ্যার একক বলা হয়। ইহা i দ্বারা সূচিত হয়। এই আইটা, তাহলে i ইকুয়ালস টু কি? i ইকুয়ালস টু হচ্ছে √-1। এই আইকে কি বলা হয়?
আইকে কি বলা হয়? আইকে বলা হয় আইওটা। কি বলা হয়? আইওটা বলা হয়। আইওটা বলা হয়। আইকে বলা হয়, আয়ের একটা নাম আছে, আয়ের নাম হচ্ছে কি? আইওটা। তাহলে এবার এই যে আই সমান কি রুট আন্ডার -1, তাহলে দেখো আই স্কোয়ার সমান কত হবে? রুট আন্ডার -1 তার হোল স্কোয়ার। এবার রুটের স্কোয়ার করলে কত হয়? রুটটা উঠে যায়, মানে -1। তাহলে আই স্কোয়ার সমান কত হলো? -1। সিমিলারলি আই টু দি পাওয়ার তাহলে কিউব সমান কত হবে? দেখো সবাইকে আই স্কোয়ার আকারে লিখবো, তাহলে আই কিউবকে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ার মানে -1, আই ইন্টু আই মানে -i। তাহলে আই টু দি পাওয়ার 4 কত হবে? সবাইকে সবসময় আই স্কোয়ারের আকারে লিখবো, তাহলে আই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে কত হবে? -1 তার হোল স্কোয়ার সমান কত হলো? 1। এবার তোমাদের প্রশ্নে থাকে ধরো আই টু দি পাওয়ার 101 সমান কত? তাহলে এই 101কে কি করবে? 2 দিয়ে ভাগ করে দাও। 101কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 5 2 যা 10, 1 0 0 1, তার মানে কত হচ্ছে? 50। তার মানে কি লিখবো? আই স্কোয়ার টু দি পাওয়ার 50 ইন্টু ভাগশেষ যেটা 1 থাকলো সেটা ইন্টু, তাহলে আয়ের পাওয়ার 1 মানে আই। এবার আই স্কোয়ার টু দি পাওয়ার 50 মানে -1 টু দি পাওয়ার 50 ইন্টু আই। এবার -1-এর সূচক যদি যুগ্ম হয়, 50টা যুগ্ম, তাহলে 1 হয়ে যায়, +1 হয়ে যায়, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল? না আই হয়ে গেল। এবার এটা যদি তোমার অযুগ্ম হতো তখন মাইনাস হতো, তাহলে -i হতো। বোঝা গেল? এবার আসি, ধরো দুটো কাল্পনিক সংখ্যার গুণ আছে, ধরো -a ইন্টু রুট আন্ডার -b আছে। তো তোমার মনে হবে স্যার -a রুট আন্ডার b, তাহলে তুমি লিখে দেবে স্যার -a ইন্টু -b সমান কত হয়ে গেল? রুট আন্ডার ab। না, এটা ভুল পদ্ধতি, এটা নয়, এটা হবে না। তাহলে কি হবে? যেটা সঠিক কি হবে? তাহলে -a ইন্টু রুট আন্ডার -b। -a মানে হচ্ছে আই রুট আন্ডার a, আর -b মানে হচ্ছে আই রুট আন্ডার b। তাহলে কি হয়ে গেল? আই স্কোয়ার রুট আন্ডার ab। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? আই স্কোয়ার মানে মাইনাস রুট আন্ডার ab হবে। বোঝা গেল? তাহলে কমপ্লেক্স নাম্বারে ধরো তোমাকে বললো যে -√3 ইন্টু -√7, এটা গুণ করলে কত হবে? তাহলে এটা -√3 মানে হচ্ছে i√3, এই যে -1 মানে হচ্ছে আই, আর রুট আন্ডার -1 মানে আবার একটা আই √7। তাহলে আই গুণ করলে কত হচ্ছে? আই স্কোয়ার রুট আন্ডার 37 মাল্টিপ্লাই করলে 21, তার মানে -√21। বোঝা গেল? এইভাবে তোমাদের করতে হয়। এবারে আসি জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারের যে সংজ্ঞা আছে। বলছে দুটি বাস্তব রাশি এক্স ও ওয়াই এর ক্রমিত জোড় অর্থাৎ অর্ডার পেয়ার এক্স ওয়াই যদি এক্স প্লাস আই ওয়াই, যেখানে আই ইকুয়ালস টু রুট আন্ডার -1 আকারে প্রকাশ করা হয়, তবে ওই ক্রমিত জোড় এক্স ওয়াইকে জটিল রাশি বলে। অর্থাৎ বোঝা গেল, ধরো তোমাকে দুটো ক্রমিত জোড়, ধরো তোমাকে 2 আর 3 দিল, তাহলে এটাকে এই 2 3টা জটিল রাশি কখন হবে? যদি এটাকে আমরা কি লিখতে পারি? 2 + i3 যদি লিখি, তাহলে এটি হয়ে যাবে কি? জটিল রাশি। সমস্ত জটিল রাশির সেট সি দ্বারা সূচিত হয়, অর্থাৎ সি ইকুয়ালস টু কি? এক্স প্লাস আই ওয়াই, যেখানে তোমার এক্স ওয়াই বিলংস টু আর এবং আই ইকুয়ালস টু রুট আন্ডার -1। সাধারণত এক্স প্লাস আই ওয়াই জটিল রাশিকে জেড দ্বারা প্রকাশিত করা হয়, অর্থাৎ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল রাশি যেখানে এক্স ওয়াই বিলংস টু আর এবং আই ইকুয়ালস টু রুট আন্ডার -1। এখানে এক্সকে জেড জটিল রাশির বাস্তব অংশ বা রিয়েল পার্ট এবং ওয়াইকে জেড জটিল রাশির কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট বলা হয়। অর্থাৎ জেড ইকুয়ালস টু তোমার রিয়েল পার্ট অফ এক্স ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড এবং ওয়াই ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ জেড। রিয়েল পার্টটাকে আমরা আর ই অফ জেড এবং ইমাজিনারি পার্টকে আই এম অফ জেড দ্বারা প্রকাশ করে থাকি। যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াইয়ের বাস্তব অংশ অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত সংখ্যাটিকে আমরা জেড ইকুয়ালস টু আই ওয়াই বলে থাকি। এটিকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক রাশি বলা হয়। এবং কাল্পনিক অংশ অর্থাৎ ওয়াই 0 হয়, তবে সেক্ষেত্রে জেড ইকুয়াল টু এক্সকে বলা হয় বিশুদ্ধ বাস্তব রাশি। যেমন ধরো তোমাদের বলা হলো যে 4 কি একটি জটিল রাশি? হ্যাঁ, 4 একটি জটিল রাশি, কারণ 4 সমান আমরা কি লিখতে পারি? 4 প্লাস আই ইন্টু 0, অর্থাৎ 4 একটি জটিল রাশি, কারণ এর কাল্পনিক অংশটি 0, তাই 4 একটি জটিল রাশি। এটি কি? এটি কি হলো? বিশুদ্ধ বাস্তব রাশি, কিন্তু এটি জটিল রাশি।
বোঝা গেল? জটিল রাশি, কিন্তু এটি কি বিশুদ্ধ বাস্তব রাশি। আবার ধরো I2টাকে জটিল রাশি, কারণ I2 সমান 0 প্লাস I2 লেখা যায়। এক্ষেত্রে বিশুদ্ধ মানে যেটা বাস্তব পার্ট, যেটা রিয়েল পার্টটা শূন্য, সেই জন্য এটিকে বলা হয় কি বিশুদ্ধ কাল্পনিক রাশি। এটিকে কি বলা হয়? বিশুদ্ধ কাল্পনিক রাশি। বিশুদ্ধ কাল্পনিক রাশি বলা হয়। তাহলে 4 বা ধরো তোমাকে, এবার ধরো তোমাকে হচ্ছে যদি মানে বাস্তব অংশ যদি শূন্য হয় তখন বলা হয় বিশুদ্ধ কাল্পনিক রাশি, আর কাল্পনিক অংশ যদি শূন্য হয় তখন সেটি জটিল রাশি, কিন্তু সেটা কি হয়ে যাবে না বিশুদ্ধ বাস্তব। বিশুদ্ধ বাস্তব রাশি, বিশুদ্ধ বাস্তব রাশি। তাহলে 4 কি জটিল রাশি? হ্যাঁ, 4 জটিল রাশি, কিন্তু সেটি বিশুদ্ধ বাস্তব রাশি। ধরো তোমাকে বললো যে 2 প্লাস I3, তাহলে এর রিয়েল পার্ট কত? এর রিয়েল পার্ট ধরো z ইকুয়ালস টু, তোমায় বললো 2 প্লাস I3, তাহলে রিয়েল পার্ট অফ z ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু 2 হবে। আর ইমাজিনারি পার্ট অফ z ইকুয়ালস টু কত হবে? না 3 হবে। বোঝা গেল যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ব্যাপারটা বোঝা গেল? এবার হচ্ছে কখন দুটো জটিল রাশি সমান হবে। দুটো জটিল রাশি a প্লাস IB, দুটি জটিল রাশি a প্লাস IB ও c প্লাস ID সমান হবে যদি রিয়েল পার্ট অফ a প্লাস IB, a ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ c প্লাস ID, অর্থাৎ a ইকুয়ালস টু c, আর ইমাজিনারি পার্ট অফ a প্লাস IB b, আর ইমাজিনারি পার্ট অফ c প্লাস ID অর্থাৎ b ইকুয়ালস টু d হয়। বোঝা গেল ব্যাপারটা? যে দুটি জটিল রাশি a প্লাস IB আর c প্লাস ID সমান হবে যদি a ইকুয়ালস টু c আর b ইকুয়ালস টু d হয়। ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে 2x প্লাস 5IY এবং 4 মাইনাস 10I জটিল রাশি দুটি সমান হলে x ও y এর মান নির্ণয় করো। দেখো দুটো জটিল রাশি সমান, তাহলে 2x প্লাস 5IYটাকে আমরা লিখতে পারি 5y, আর 4 মাইনাস 10iটাকে আমরা লিখতে পারি 4 প্লাস I মাইনাস 10। যে কোনো জটিল রাশি সংক্রান্ত যে কোনো যদি আমরা মানে অ্যাপ্লিকেশান করি, সব সময় সেই জটিল রাশিটিকে a প্লাস IB আকারে লিখতে হবে। সেই কারণে দেখো 4 মাইনাস 10i সেটাকে আমরা লিখলাম 4 প্লাস I মাইনাস 10। এবার দুটি জটিল রাশি সমান মানে তাদের বাস্তব পার্টটা সমান হবে, তার মানে এখানে বাস্তব পার্ট হচ্ছে 2x, আর রাইট হ্যান্ড সাইডে বাস্তব পার্ট কত? 4, তাহলে 2x ইকুয়ালস টু 4, আর লেফট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্ট কত? 5y, তাহলে 5y, আর রাইট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্ট কত? মাইনাস 10, তাহলে 5y সমান হচ্ছে মাইনাস 10। তাহলে হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম? x সমান কত? 2x সমান 4, x সমান 4/2 মানে হচ্ছে 2, আর y সমান কত পাচ্ছি? মাইনাস 5y সমান মাইনাস 10, তাহলে y সমান মাইনাস 10/2 মানে হচ্ছে মাইনাস 2। তাহলে x এর ভ্যালু কত? 2, আর y এর ভ্যালু কত আমরা পাচ্ছি? মাইনাস 2। এই ধরনের অঙ্ক তোমাদের আসতে পারে। এবার আসি অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। z ইকুয়ালস টু x প্লাস IY জটিল রাশির x প্লাস IY জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি, অনুবন্ধী জটিল রাশি, অনুবন্ধী জটিল রাশিকে জটিল রাশিকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। জেড মাথায় বার, বোঝা গেল? জেড বার দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, এবং জেড বার ইকুয়ালস টু, অর্থাৎ জেড ইকুয়ালস টু এক্স প্লাস IY জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি কী হবে? জেড বার ইকুয়ালস টু I এর আগে যদি প্লাস থাকে তাহলে মাইনাস বসবে, অর্থাৎ সাইন চেঞ্জ হবে, এক্স মাইনাস IY। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস IY হয়, জেড বার সমান কত হচ্ছে? এক্স মাইনাস IY। তাহলে লক্ষ্য করে দেখো, জেড বারের বার মানে জেড বার একটা কমপ্লেক্স নাম্বার, তার অনুবন্ধী আমি কি বললাম? I এর মানে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ এক্স, জেড বারের সাইন কি আছে? এক্স মাইনাস IY, তাহলে কত হয়ে যাবে? এক্স প্লাস IY।
তাহলে এক্স প্লাস আই ওয়াই মানে কি জেড, তাহলে জেড বারের বার সমান আমরা কি পেলাম জেড। তাহলে আমরা যে সূত্রটা পেলাম কি জেড বারের বার যদি আমরা নিই কি পাবো না জেড জটিল রাশিটাকে পাবো। তাহলে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি জেড বার ইকুয়ালস টু কী হচ্ছে না এক্স মাইনাস আই ওয়াই। আর জেড বারের বার মানে হচ্ছে জেড বারের অনুবন্ধী কী হবে, আমি বললাম আই এর আগে যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে জেড বারের বার আমরা কি পাচ্ছি এক্স প্লাস আই ওয়াই, যেটা জেড, সেই কারণে জেড বারের বার সমান কত জেড। এবারে লক্ষ্য করে দেখো যে কোনো জটিল রাশি এবং তার অনুবন্ধী জটিল রাশির যোগফল গুণফল কি হয়, তাহলে যোগফল মানে জেড প্লাস জেড বার, জেড প্লাস জেড বার যদি আমরা করি কি হচ্ছে জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস জেড বার মানে কত এক্স মাইনাস আই ওয়াই, সেই দুটো যোগ করলে দেখো প্লাস আই ওয়াই মাইনাস আই ওয়াই কেটে গিয়ে কত হচ্ছে 2x, তার মানে কি হয়ে গেল তোমার রিয়েল পার্ট এসে গেল। 2xটা কি 2x একটি বাস্তব রাশি, তার মানে যে কোনো জটিল রাশি এবং তার অনুবন্ধী জটিল রাশির যোগফল কি হবে একটি বাস্তব রাশি হবে। আবার গুণফল অর্থাৎ জেড ইন্টু জেড বার যদি আমরা করি, জেড ইন্টু জেড বার করলে কত হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইন্টু তোমার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এবার দেখো এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র ফেলে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আই ওয়াই তার হোল স্কোয়ার সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে কত -1, তাহলে -1 আর মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল আর ওয়াই স্কোয়ার, বোঝা গেল ব্যাপারটা। এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে কত -1, সেই -1টা মাইনাসের সঙ্গে গুণ হয়ে গিয়ে কি প্লাস হয়ে গেল আর ওয়াই স্কোয়ার, তাহলে সেটিও কি একটি বাস্তব রাশি। তার মানে যে কোনো জটিল রাশির যোগ এবং তার কনজুগেট অর্থাৎ অনুবন্ধী জটিল রাশির যোগফল এবং গুণফল একটি বাস্তব রাশি। আসি এই যে কনজুগেটের কিছু ফর্মুলা আছে। 1 নম্বর হচ্ছে ফর্মুলা যেটা হচ্ছে যে যদি যোগ থাকে অর্থাৎ Z1 প্লাস Z2 দুটো জটিল রাশির যোগফলের বার সমান কত হবে ভেঙে যাবে Z1 বার প্লাস Z2 বার। সিমিলারলি নাম্বার 2 এ দুটো জটিল রাশির বিয়োগফল Z1 মাইনাস Z2 যদি হোল বার থাকে সেক্ষেত্রেও ভেঙে যাবে, কি হবে Z1 বার মাইনাস Z2 বার। যদি দুটো জটিল রাশির গুণফল থাকে অর্থাৎ Z1 ইন্টু Z2 হোল বার, সেক্ষেত্রেও কী হয়ে যাবে ভেঙে যাবে Z1 বার ইন্টু Z2 বার। নাম্বার 4 যদি ভাগ থাকে Z1 বাই Z2 তার হোল বার, সেক্ষেত্রেও কী হয়ে যাবে ভেঙে যাবে Z1 বার বাই Z2 বার। এই হচ্ছে তোমার 4টে প্রপার্টিজ আছে। এবারে আসি জটিল রাশির জ্যামিতিক প্রকাশ। দেখো আমাদের এই যে পৃষ্ঠাটি আছে এই পৃষ্ঠাটিতে দুটি লম্ব লাইন টেনে নিলাম, দুটো লম্ব লাইন আমি টেনে নিলাম কি একটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এই এক্স ও এক্স প্রাইমটাকে বলা হয় বাস্তবক্ষ। কি বলা হয় বাস্তবক্ষ। যেরকম আমাদের রিয়েল নাম্বার সিস্টেমে এক্স অক্ষ, তো এক্স অক্ষটাকে বলা হবে এখানে বাস্তবক্ষ। আর ওয়াই ও ওয়াই প্রাইমটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। কি বলা হয় কাল্পনিক অক্ষ। এবার দেখো ধরো একটা বিন্দু আছে পি এ কমা বি একটা জটিল রাশি, তাহলে পি এ কমা বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি, জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি। এটিকে যদি আমরা অর্ডার পেয়ারে লিখি কি হবে এ কমা বি, তাহলে পি বিন্দু। তাহলে দেখো বাস্তব অক্ষ বরাবর আমরা এ একক যাব, এটা হচ্ছে এ একক এলাম, আর কাল্পনিক অক্ষ বরাবর উপর দিকে কি যাব উপর দিকে আমরা বি একক উপর দিকে উঠব। তাহলে এই বিন্দুটা পি এ কমা বি বিন্দু হবে, বোঝা গেল। তাহলে পি এ কমা বি বিন্দু মানে ধরো এটা যদি এম টেনে দিই তাহলে ও এম সমান কত এ একক, ও এম সমান হচ্ছে তোমার এ একক, আর পি এম সমান কত হবে বি একক, বোঝা গেল। আমাদের যেরকম তোমরা বাস্তব রাশি যখন শিখেছো তখন বাস্তব সংখ্যা যখন শিখেছো তখন এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল, এখানে এক্স অক্ষ মানে হচ্ছে বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষ মানে হচ্ছে কাল্পনিক অক্ষ, এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই যে এটিকে বলা হয় প্রথম পাদ, এটিকে বলা হয় আগে যা শিখেছো একই আছে, এটিকে প্রথম পাদ।
এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ, এটাকে বলা হয় তৃতীয় পাদ, এটাকে বলা হয় তৃতীয় পাদ, তৃতীয় পাদ, আর এটাকে বলা হয় চতুর্থ পাদ, এটাকে বলা হয় চতুর্থ পাদ। এবার দেখো প্রথম পাদে কি, প্রথম পাদে দুজনেই পজিটিভ, অর্থাৎ বাস্তব এবং ইমাজিনারি দুজনেই পজিটিভ। দ্বিতীয় পাদে কি, বাস্তবটা নেগেটিভ বাট ইমাজিনারি পার্টটা পজিটিভ। তৃতীয় পাদে কি, বাস্তবও নেগেটিভ, ইমাজিনারি পার্টও নেগেটিভ। আর চতুর্থ পাদটা কি, চতুর্থ পাদে তোমার হচ্ছে বাস্তব পজিটিভ বাট ইমাজিনারি পার্টটা তোমার নেগেটিভ, বাস্তব পজিটিভ বাট ইমাজিনারি পার্টটা তোমার নেগেটিভ। তাই যে কোনো বিন্দু যদি দেখে বলতে হয়, ধরো তোমাকে বলে দিল জেড ইকুয়ালস টু 2 মাইনাস i3, 2 মাইনাস i3 মানে কি, এটা 2, -3 বিন্দু, তাই তো 2, -3, তাহলে বাস্তব পার্টটা পজিটিভ আর ইমাজিনারি পার্টটা নেগেটিভ। তাহলে বাস্তব পজিটিভ ইমাজিনারি নেগেটিভ কোথায় আছে, চতুর্থ পাদে। তাহলে এই যে জেড ইকুয়ালস টু 2 মাইনাস i3 কোন পাদে অবস্থিত, না চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত। বোঝা গেল ব্যাপারটা, চতুর্থ পাদে অবস্থিত। সিমিলারলি যদি তোমাকে বলে দেয় যে জেড ইকুয়ালস টু, ধরো বলে দিল 5 - 5 প্লাস i4, তাহলে বিন্দুটা কি দাঁড়াচ্ছে, -5, 4 বিন্দু দাঁড়াচ্ছে। তো -5, 4 মানে বাস্তব নেগেটিভ আর ইমাজিনারি পজিটিভ। তো বাস্তব নেগেটিভ ইমাজিনারি পজিটিভ কোথায় আছে, বাস্তব নেগেটিভ ইমাজিনারি পজিটিভ আছে তোমার দ্বিতীয় পাদে। তাহলে এটা কোথায় আছে, না দ্বিতীয় পাদে আছে। এইভাবে আমরা যে কোনো জটিল রাশি দেখে বলে দিতে পারবো সেটি কোন পাদে অবস্থিত, যে কোনো জটিল রাশি দেখে আমরা বলে দিতে পারবো। আর যে কোনো জটিল রাশিকে কাল্পনিক তল, এটিকে বলা হয় কাল্পনিক তল। এটিকে কি বলা হয়, এই যে এক্স ও এক্স আর ওয়াই ও ওয়াই যে তলটি, সেটিকে বলা হয় কাল্পনিক তল। কি বলা হয়, সরি কাল্পনিক, কাল্পনিক তল বলা হয়। কমপ্লেক্স প্লেন কি বলা হয়, কাল্পনিক কমপ্লেক্স প্লেন, ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স প্লেন বলা হয়। বোঝা গেল ব্যাপারটা। এবার আসি জটিল রাশির মডিউলাস বা মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। দেখো বলছে জেড ইকুয়ালস টু, তো দেখো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির মডিউলাস, মডিউলাসকে আমরা মড অফ জেড, দিস ইজ কল মড অফ জেড দ্বারা প্রকাশ করে থাকি, মড অফ জেড দ্বারা প্রকাশ করে থাকি। এবং মডিউলাস অফ জেড ইকুয়ালস টু কি, রুট আন্ডার রিয়েল পার্ট স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার ওয়াই স্কোয়ার, রুট আন্ডার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। যদি ইন ল্যাঙ্গুয়েজে আমরা লিখি, তার মানে মডিউলাস অফ জেড ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড তার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড তার স্কোয়ার, এটাই হচ্ছে তোমার মডিউলাস। ফর এক্সাম্পল ধরো জেড ইকুয়ালস টু তোমাকে দিল 2 মাইনাস i3, যে কোনো অপারেশন করতে গেলে আমরা অলওয়েজ a প্লাস আইবি আকারে লিখব। তাহলে 2 মাইনাস i3টাকে আমরা লিখবো 2 প্লাস i ইন্টু -3 লিখলাম। দেয়ারফর মডিউলাস অফ জেড ইকুয়ালস টু কি হবে, রুট আন্ডার কি শেখালাম, রিয়েল পার্টের স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার মানে হচ্ছে -3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট আন্ডার 2 স্কোয়ার মানে 4, -3 স্কোয়ার করলে হবে 9, তাহলে কত হয়ে গেল, রুট আন্ডার 13। বোঝা গেল যে মডিউলাস অফ জেড কি। এখানে একটা জিনিস বোঝার আছে, একটু আগে আমি যে অনুবন্ধী জটিল রাশি করাচ্ছিলাম, দেখো জেড ইন্টু জেড বার, জেড ইন্টু জেড বার করলে আমাদের কি আসছিল না, এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই সমান আমরা কি পেয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো যে মড জেড সমান রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কি না, মড জেড তার হোল স্কোয়ার। দেয়ারপর আমরা একটা সূত্র কি পেলাম, যে জেড ইন্টু জেড বার, অর্থাৎ যে কোনো কমপ্লেক্স নাম্বার ইন্টু তার
অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইকুয়ালস টু তার মডিউলাসের স্কোয়ার। এটি একটি তোমার সূত্র, জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু হচ্ছে জেড স্কোয়ার। এবার আসি জটিল রাশির অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির অ্যামপ্লিটিউডকে আমরা আমরা এ এম পি অফ জেড অর আর্গুমেন্ট যদি থাকে এ আর জি অফ জেড দ্বারা প্রকাশ করে থাকি। যদি অ্যামপ্লিটিউড বলে স্মল এ এম পি জেড, আর যদি আর্গুমেন্ট বলে দ্বারা প্রকাশ করে থাকি, এবং অ্যামপ্লিটিউড অফ জেড বা এটা আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু থিটা হলে ডেফিনেশনটা কি, যদি থিটা হয় তাহলে কত হবে, ট্যান থিটা ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, দ্যাট ইজ ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, হুইচ ইমপ্লাই আমাকে তো অ্যামপ্লিটিউড অফ জেড থিটা বের করতে হবে, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যানটা এই পারে যদি যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অনেকে আমাকে প্রশ্ন করেছিল এর আগে, হোয়াট ইজ ট্যান ইনভার্স। দেখো ট্যান ইনভার্স is not equals to tan inverse is not equals to 1/10. Tan inverse is an inverse trigonometrical function, is an inverse trigonometric function, trigonometric function। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক। তোমাদের যদি বলি যে ধরো ট্যান থিটা সমান, ধরো তোমাকে বলে দিল 1, তোমরা কি লেখো, থিটা সমান কত লেখো, π/4, তো এই π/4 মানেই হচ্ছে ট্যান ইনভার্স 1, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল, বোঝা গেল। তাহলে ট্যান ইনভার্স 1 মানে কত, ট্যান ইনভার্স 1 মানে π/4। ধরো তোমাকে বলে দিল যে বলো তো ট্যান ইনভার্স √3 সমান কত, তাহলে ট্যান ইনভার্স √3 মানে কত, যদি আমার মানটা জানা থাকে এটা সমান কত না π/3 অর্থাৎ 60 ডিগ্রি। সবসময় রেডিয়ানে লিখতে হয়, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন সবসময় রেডিয়ানে লিখতে হয়। তাহলে ট্যান 60 ডিগ্রি √3, তাই ট্যান ইনভার্স √3 মানে কত, π/3। এবার এখানে একটি জানার বিষয় আছে, এই যে অ্যামপ্লিটিউড অফ জেড অলওয়েজ -1 লেস দ্যান অ্যামপ্লিটিউড অফ জেড -π লেস দ্যান অ্যামপ্লিটিউড অফ জেড লেস দ্যান ইকুয়ালস টু পাই হয়। অর্থাৎ এখানে যেটি আছে এটি হচ্ছে তোমার মুখ্য মান, অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড অফ জেড, দিস ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড জেড, অ্যামপ্লিটিউড অফ জেড। কারণ হচ্ছে এই যে ধরো থিটার অনেক মানের জন্যই ট্যান থিটা ইকুয়ালস টু y/x হতে পারে, কিন্তু প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মানটার কি হবে না -π লেস দ্যান অ্যামপ্লিটিউড অফ জেড লেস দ্যান ইকুয়ালস টু পাই। এবারে জেনারেল, এটা প্রিন্সিপাল ভ্যালু, আর জেনারেল ভ্যালুটা যেটা আছে সেটি তোমাদের সিলেবাসে নেই, সেটা হায়ার স্টাডিতে আছে, তাই এই মানে ভিডিওতে বা এই ক্লাসে আমি সেটি আলোচনা করব না। তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড সম্বন্ধে একটা ধারণা হলো যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই যদি একটা জটিল রাশি হয়, তার অ্যামপ্লিটিউড অফ জেড আমরা এএমপি জেড অর স্মল এ আর জি জেড দ্বারা প্রকাশ করে থাকি, এবং এএমপি জেড ইকুয়ালস টু যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে y/x, হুইচ ইমপ্লাই থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স y/x। তো আর ট্যান ইনভার্স ইজ দ্য ইনভার্স ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। একটু বোঝালাম যে ট্যান থিটা 1 হলে থিটা সমান π/4, π/4 মানে হচ্ছে ট্যান ইনভার্স 1, যেরকম ট্যান ইনভার্স √3 মানে হচ্ছে ট্যান কত ডিগ্রির মান √3, আমরা কি লিখবো π/3। আর এই যে অ্যামপ্লিটিউড আমরা বের করছি, দিস ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু আর মুখ্য মান, অ্যামপ্লিটিউড অফ জেডের মুখ্য মান, এর মান সবসময় -π থেকে বড়, পায়ের থেকে ছোট বা সমান হতে পারে। এবারে আসি অ্যামপ্লিটিউড বের করার মোস্ট ইম্পর্টেন্ট প্রসিডিওর। z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির অ্যামপ্লিটিউডের মুখ্য মান, আমরা এখানে কি বের করছি, মুখ্য মান, তাই লিখবো অ্যামপ্লিটিউড এর
মুখ্য মান থিটা হলে এর মুখ্য মান থিটা হলে মুখ্য মান যদি থিটা হয় তাহলে দেখো এবার ডিপেন্ড করছে এক্স প্লাস আই ওয়াইটা কোন পাদে অবস্থিত। তা ঠিক আছে, যদি রাশিটি প্রথম পাদে থাকে, এক নম্বর কি, যদি জেড রাশিটি মানে জেড জটিল রাশিটি, এক নম্বর না দিকে এটা ইন জেনারেল লিখে দিচ্ছি, জেড জটিল রাশিটি এক নম্বর প্রথম পাদে থাকলে, এক নম্বর প্রথম পাদে থাকলে, যদি দেখো পাদ কি শর্টকাটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ, এটা হচ্ছে কি চতুর্থ পাদ। তো দেখো প্রথম পাদে কি দুটোই আমরা জানি দুটোই প্লাস হয়, বাস্তব রিয়েল। দ্বিতীয় পাদে কি মাইনাস প্লাস হবে, তৃতীয় পাদে কি মাইনাস মাইনাস হবে, আর চতুর্থ পাদে প্লাস মাইনাস হবে। যে কোনো বিন্দু দেখেই আমরা বুঝে যাব। তাহলে প্রথম পাদে যদি থাকে তাহলে কি হবে, দেখো থিটার মানটা 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2 হবে, অর্থাৎ থিটার মানটা সূক্ষ্ম মান হবে, এবং সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হবে কি ট্যান ইনভার্স y/x, অনলি ট্যান ইনভার্স y/x। নাম্বার 2, জেড জটিল রাশিটি যদি দ্বিতীয় পাদে থাকে, দ্বিতীয় পাদে থাকলে সেক্ষেত্রে থিটার মান হবে কি π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, এবং সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু তোমার হবে পাই মাইনাস ট্যান ইনভার্স মড অফ y/x। মড অফ y/x মানে যদি নেগেটিভ থাকে তোমাকে সেটা পজিটিভ করে নিতে হবে, মড অফ y/x। নাম্বার 3, আমি বুঝিয়ে দেবো, অঙ্ক করিয়ে সব বুঝিয়ে দেবো। যদি জেড জটিল রাশিটি তৃতীয় পাদে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা কোনো মানে তোমাদের যে ছায়া প্রকাশনীর বইয়ে এই ফর্মুলাটা তোমরা পাবে না, তাই মন দিয়ে এটা শেখো। মাইনাস পাই তৃতীয় পাদে থাকলে মাইনাস পাই লেস দ্যান থিটা লেস দ্যান মাইনাস π/2 হবে, এবং সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কি সূত্র, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মড অফ y/x। মড অফ y/x কিছুই নয়, যদি নেগেটিভ আসে আমরা পজিটিভটা লিখব। আর 4 নম্বরে বলছে যদি চতুর্থ পাদে থাকে, অর্থাৎ জেড ইকুয়ালস টু চতুর্থ, জেড জটিল রাশিটি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশিটি যদি চতুর্থ পাদে থাকে, সেক্ষেত্রে মাইনাস থিটার মানটা হবে মাইনাস π/2 লেস দ্যান থিটা লেস দ্যান 0, এবং সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কী হবে মাইনাস ট্যান ইনভার্স মড অফ y/x। এই হচ্ছে তোমার পাদের হিসাব। এখানে যে ট্যান ইনভার্স তোমার যে মড অফ y/x যেটা ক্যালকুলেট করছি, এটা অলওয়েজ সূক্ষ্ম কোণ হবে, এটা অলওয়েজ সূক্ষ্ম কোণ হবে, অলওয়েজ সূক্ষ্ম কোণ হবে। তোমাদের একটি অঙ্ক করালে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। ধরো তোমাকে বলে দিল যে জেড ইকুয়ালস টু 1 প্লাস i√3 এর অ্যামপ্লিটিউড কত, এর অ্যামপ্লিটিউড তোমাকে বের করতে দিল। তো ধরো আমরা কি ধরবো, যে অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়ালস টু থিটা হলে থিটা ইকুয়ালস টু কত হবে, দেখো এই যে এখানে বিন্দুটা কি আছে 1,√3, ভালো করে বোঝো, এখানে বিন্দুটা কি আছে তোমার 1,√3 বিন্দু আছে, তাই তো। তার মানে রিয়েল পার্টও পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ, তার মানে এটা কোন পাদে আছে, দুজনেই পজিটিভ। কোন পাদে হয়, প্রথম পাদে। তার মানে 1 প্লাস √3 1,√3 এই যে বিন্দুটা আছে 1,√3 বিন্দুটা কোথায় আছে না প্রথম পাদে আছে। কোথায় আছে, তাহলে প্রথমে তোমাকে লক্ষ্য করতে হবে যে কোন পাদে আছে। তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু প্রথম পাদে যদি থাকে, প্রথম পাদে হলে সূত্রটা আমরা কি জানি দেখে নাও। প্রথম পাদে হলে সূত্রটা তোমাদের এখানে দেখে নাও, যে প্রথম পাদে থাকলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স y/x। তার মানে থিটা ইকুয়ালস টু এখানে কত হবে ট্যান ইনভার্স y/x। y মানে কত, y মানে হচ্ছে তোমার √3, তাহলে কত হবে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স √3/x মানে কত 1 ইকুয়ালস টু ট্যান ইনভার্স √3। ট্যান কত ডিগ্রির মান, √3 আমরা জানি, বলো থিটা ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রির মান √3, সেই জন্য কত হবে π/2
3 হবে। তাহলে কত দাঁড়াবে আমার π/3। দেয়ারপর আমার কি বেরোলো, দেয়ারপর আমরা পেয়ে গেলাম অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়ালস টু কত π/3। কত ইজিলি আমরা ক্যালকুলেট করে বের করতে পারলাম। এবারে আসি জেড জটিল রাশিটি ধনাত্মক বাস্তব অক্ষের উপর থাকলে। দেখো ধনাত্মক বাস্তব অক্ষের উপর মানে হচ্ছে, দেখো এইটি হচ্ছে তোমার এক্স ও এক্স প্রাইম হচ্ছে তোমার বাস্তব অক্ষ, আর ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে তোমার কাল্পনিক অক্ষ। ধনাত্মক বাস্তব অক্ষ মানে এই লাইন বরাবর যদি থাকে সেক্ষেত্রে তোমার অ্যামপ্লিটিউড অফ জেড কত হবে 0। যেরকম ধরো তোমাকে বললো জেড ইকুয়ালস টু এই লাইন বরাবর থাকবে, মানে এখানে কি বাস্তব মানে কাল্পনিক পার্ট 0, তার মানে জেড ইকুয়ালস টু 2 + I0 যদি হয়, তার মানে বিন্দুটা কত হচ্ছে 2,0, তাহলে তার অ্যামপ্লিটিউড কত হবে না 0 হবে। এবার জেড রাশিটি ঋণাত্মক বাস্তব অক্ষের উপর থাকলে, তার মানে ঋণাত্মক বাস্তব অক্ষের উপর মানে জেড ইকুয়ালস টু ধরো -3 + I0, তার মানে বিন্দুটা কি দাঁড়াচ্ছে -3,0। তা -3,0 কি ঋণাত্মক কাল্পনিক অক্ষের উপর থাকবে, তখন অ্যামপ্লিটিউড অফ জেড কত হবে না তখন তোমার হবে পাই। তার মানে এই লাইন বরাবর থাকলে তোমার কত হচ্ছে থিটা সমান কত হচ্ছে থিটা সমান 0, আর এই লাইন বরাবর যদি থাকে তখন থিটা সমান কত হচ্ছে থিটা সমান তোমার পাই হচ্ছে। এবার জেড জটিল রাশিটি ধনাত্মক কাল্পনিক অক্ষের উপর থাকে, ফর এক্সাম্পল জেড ইকুয়ালস টু ধরো তোমাকে বললো 0 + I4, 0 + I4 মানে কত বিন্দুটা দাঁড়াচ্ছে 0,4, সেক্ষেত্রে তোমার অ্যামপ্লিটিউড জেড মানে হচ্ছে π/2। অর্থাৎ যদি ধনাত্মক মানে এই অক্ষ বরাবর ধনাত্মক ও ওয়াই বরাবর যদি থাকে তখন থিটা ইকুয়ালস টু কত হবে তোমার হবে π/2। আর জেড জটিল রাশিটি যদি ঋণাত্মক কাল্পনিক অক্ষের উপর থাকে, ঋণাত্মক কাল্পনিক অক্ষের উপর মানে জেড ইকুয়ালস টু ধরো 0 + I-5, তার মানে বিন্দুটা কি দাঁড়াচ্ছে 0,-5, 0,-5 এই ঋণাত্মক ওয়াই মানে ঋণাত্মক কাল্পনিক অক্ষ বরাবর, সেক্ষেত্রে তোমার অ্যামপ্লিটিউড জেড কত হবে -π/2। অর্থাৎ এই যে জেড ইকুয়ালস টু 0 + I-5 আছে, এর অ্যামপ্লিটিউড অফ জেড কত -π/2। অর্থাৎ এই বরাবর তোমার কত থিটা সমান তোমার কত দাঁড়াচ্ছে, এই বরাবর থিটা সমান হচ্ছে -π/2। এই হচ্ছে অ্যামপ্লিটিউড বের করা বেসিক থিওরি। এবার তোমাদের কিছু অ্যামপ্লিটিউডের অঙ্ক করে আমি তোমাদেরকে দেখাবো। এই যে সূত্রগুলো বললাম এগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে বুঝে রাখো, এই সূত্র তোমরা কোথাও পাবে না, অর্থাৎ ছায়া প্রকাশনী বই বলো যে কোনো বই বলো সেখানে পাবে না। এটি আমি তোমাদেরকে করে দেখালাম, এই পদ্ধতিতে অতি সহজেই তোমরা অ্যামপ্লিটিউড বের করতে পারবে। তো কিছু অ্যামপ্লিটিউড তোমাদেরকে বের করে দেখায়। এবারে তোমাদের বলছে দুটি জটিল সংখ্যার গুণফল ও ভাগফলের মডিউলাস ও অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নির্ণয় কিভাবে করবে। ধরো তোমাকে বলে দিল mod of z1 ডট z2, অর্থাৎ দুটো জটিল রাশি z1 আছে আর z2 আছে, তাদের গুণফলের মডিউলাস। গুণফলের মডিউলাস কি হয় না দুজনের আলাদা আলাদা হয়ে যায়, অর্থাৎ mod of z1 mod of z2 হয়ে যাবে, এটা 1 নম্বর। 2 নম্বরে ভাগফলের যদি থাকে z1/z2, তাদের মডিউলাস কি হয় এটাও ভেঙে যায়, উপরে লবের মডিউলাস বাই হরের মডিউলাস, এটি হচ্ছে তোমার মডিউলাসের সূত্র। এবার আর্গুমেন্ট অফ z1 ডট z2, এই যে আর্গুমেন্ট অফ z1 ডট z2 এইটা ডিপেন্ড করছে, দেখো এটা ডিপেন্ড করছে কি না আর্গুমেন্ট অফ z1 আর আর্গুমেন্ট অফ z2-র উপরে। এবার বলছে আর্গুমেন্ট অফ z1 প্লাস z2 মান যদি তোমার -π লেস দেন মানে -π এর থেকে বড় আর পায়ের থেকে যদি ছোট হয়, সেক্ষেত্রে তোমার আর্গুমেন্ট অফ z1 ডট z2 সমান কি হয়ে যাবে না আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 হবে, যদি যোগফলটা -π এর থেকে বড় আর পায়ের থেকে সমান বা ছোট হয়। যদি যোগফলটা এই যে যোগফলটা আমরা বের করলাম, যোগফলটা যদি -2π লেস দেন আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 লেস দেন ইকুয়ালস টু -π যদি হয়, মানে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 মান যেটা বের হবে, আগে যোগফলটা তোমরা বের করলে করে দেখলে তার মানটা -2π থেকে আর -π এর মধ্যে আছে, তখন তোমার আর্গুমেন্ট অফ z1 ডট z2 সূত্রটা কি হয়ে যাবে, তখন সূত্রটা হয়ে যাবে যে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্লাস 2π হবে। এবারে
যদি তোমরা ক্যালকুলেট করে দেখো যে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 মানটা পাই লেস দ্যান আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 যদি হয় লেস দ্যান ইকুয়ালস টু 2 পাই, অর্থাৎ পায়ের থেকে বড় আর 2 পায়ের থেকে যদি ছোট বা সমান হয় তখন তোমার আর্গুমেন্ট অফ Z1 ডট Z2 সমান কি হবে, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 মাইনাস 2 পাই। তাহলে বোঝা গেল। তাহলে প্রথম কাজ, দুটো যদি কমপ্লেক্স নাম্বারে গুণ থাকে তাদের আলাদা করে আর্গুমেন্ট বের করে তাদের যোগফল বের করবে। যোগফলটা যদি মাইনাস পাই আর পায়ের মধ্যে থাকে বা সমান হয় পায়ের, তখন আর্গুমেন্ট অফ Z1 ডট Z2 কী হবে, যোগ আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 হবে। যদি আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 মানটা মাইনাস 2 পাই আর মাইনাস পায়ের মধ্যে থাকে, তখন আর্গুমেন্ট অফ Z1 ডট Z2 কী হবে, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস 2 পাই। আর যদি আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 মানটা পাই থেকে বড় আর 2 পাইয়ের থেকে ছোট বা সমান হয়, তখন কি হবে, আর্গুমেন্ট অফ Z1 ডট Z2 সমান আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 মাইনাস 2 পাই। এই হচ্ছে তোমাদের সূত্র। ওই একই রকমভাবে যদি তোমার মাইনাস পাই, 1 নম্বর করে লিখছি এটা আলাদা করে, মাইনাস পাই লেস দ্যান আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 লেস দ্যান ইকুয়ালস টু পাই হয়, সেক্ষেত্রে তোমার আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 সমান কত হবে, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 হবে। 2 নম্বরে যদি মাইনাস 2 পাই লেস দ্যান আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস পাই হয়, তখন আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 সমান সূত্রটা দাঁড়াবে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস 2 পাই। তাহলে প্রথমে তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে মানটা কার মধ্যে থাকছে, তবেই সূত্রটা তোমার পড়বে। আর নাম্বার 3, যদি তোমার পাই লেস দ্যান আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 লেস দ্যান ইকুয়ালস টু 2 পাই হয়, মানে এদের বিয়োগফলটা যদি এটা হয়, তখন আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 সমান কত হবে, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস 2 পাই। এই হচ্ছে তোমার যোগ বা মানে গুণ বা ভাগ। যোগ গুণ থাকলে যোগ হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ হবে আর্গুমেন্টে, বাট ডিপেন্ডস অন যোগফলটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে তার উপরে ডিপেন্ড করে। কখনো 0 হবে মানে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 হবে, কখনো আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 মাইনাস 2 পাই হবে। এই সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এবার আসি মডিউলাস ও অ্যামপ্লিটিউড আকার। Z ইকুয়ালস টু x প্লাস IY, Z ইকুয়ালস টু x প্লাস IY জটিল রাশির, Z ইকুয়ালস টু x প্লাস IY জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার Z ইকুয়ালস টু আমরা লিখি আর ব্র্যাকেটের মধ্যে cos থিটা প্লাস I সাইন থিটা। এটা হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, যেখানে আরটা কি আর থিটাটা কি সেটা আগে তোমাকে বের করে নিতে হবে। যেখানে আর ইকুয়ালস টু হচ্ছে মডিউলাস অফ জেড আর থিটা ইকুয়ালস টু হচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড। অর্থাৎ মডিউলাস অ্যামপ্লিটিউড আকার যদি তোমাকে বের করতে দেয়, যে জটিল রাশি বের করতে দেবে তার আগে মডিউলাস আর অ্যামপ্লিটিউডটা তোমায় বের করে নিতে হবে। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড যদি বের করে নাও তাহলে কি হয়ে যাবে, জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর এর জায়গায় বসবে মড জেড আর থিটার জায়গায় বসবে অ্যামপ্লিটিউড অফ জেড। ফর এক্সাম্পল তোমাকে ধরো একটা অঙ্ক দিল যে জেড ইকুয়ালস টু √3 প্লাস আই এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার লেখো। তার মানে এই ধরনের অঙ্ক থাকলে তোমাকে আগে প্রথমে কি বের করতে হবে, আর মানে কত, মড জেড বের করতে হবে। তাহলে মড জেড সমান কত, রুট আন্ডার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস আয়ের পাশে কিছু নেই মানে 1 আছে, তার মানে কত হয়ে গেল তোমার √3 স্কোয়ার মানে 3 আর প্লাস 1 মানে তোমার কত হচ্ছে রুট আন্ডার 4 সমান 2। এবার দেখো যেহেতু তোমাদের অবভিয়াসলি এটা মাল্টিপল চয়েসে থাকবে কিন্তু শেখাতে তো হবে,
যেহেতু দেখো বিন্দুটা কি অর্ডার পেয়ার √3, 1, দেখো √3 আর আয়ের পাশে 1 আছে, বিন্দুটি কোন পাদে অবস্থিত? দুটোই কি? দুটোই পজিটিভ। দুটোই পজিটিভ হলে কোন পাদে হয় বলো? দুটোই পজিটিভ হলে প্রথম পাদে থাকে, তাই তো? দেখো প্রথম পাদে হচ্ছে দুটোই পজিটিভ, কারণ এখানে রিয়েল পার্টও পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ। বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত। এবার প্রথম পাদে অবস্থিত হলে আমরা কি সূত্র শেখালাম? অ্যামপ্লিটিউড অফ জেড, অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়ালস টু কি? ট্যান ইনভার্স ওয়াই বাই এ। ওয়াই মানে এখানে 1, ওয়াই বাই এক্স মানে কত? √3, ওয়াই বাই এক্স তার মানে 1/√3। ট্যান কত ডিগ্রির মান? 1/√3, যা সেটা বসিয়ে দাও, π/6 মানে 30 ডিগ্রি। এখানে সবসময় রেডিয়ানে বের করতে হবে। দেওয়ার পর আমাদের অঙ্কটা হয়ে গেল যে জেড জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, জেড জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। তাহলে জেড জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার আমার কি দাঁড়ালো? জেড ইকুয়ালস টু আমরা কি জানি? আর, যা সূত্রটা লিখে নাও, cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর মানে কি? মডিউলাস অফ জেড। মডিউলাস অফ জেড কত বসেছে? বেরিয়েছে 2। cos থিটা মানে অ্যামপ্লিটিউড অফ জেড কত বেরিয়েছে? π/6 প্লাস আই সাইন π/6। বোঝা গেল? তাহলে আর এর জায়গায় মডিউলাস অফ জেড বসিয়ে দিলাম মানটা, আর থিটার জায়গায় অ্যামপ্লিটিউড অফ জেড এর মান বসিয়ে দিলাম। এটাই হলো আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। কোনো জটিল রাশির বর্গমূল নির্ণয়, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, জটিল রাশির বর্গমূল ধরো বের করতে দিয়েছি। জটিল রাশির বর্গমূল নির্ণয়। তো কীভাবে নির্ণয় করব? পদ্ধতিটা কি? এমনি আমরা মেনলি আমরা কি করি? স্কোয়ার করি, মানে বর্গ আকারে লিখি। আর যদি না লেখা যায় তখন আমরা ধরে নিই যে ধরো √(x + iy), তো সেটা একটা কি বর্গমূল, মানে সেটা জটিল রাশি হবে। আমরা ধরে নিলাম a + ib, হুইচ ইমপ্লাই, দেখো এটাকে যদি স্কোয়ার করি তাহলে x + iy সমান কত হয়ে যাবে? এটাকে স্কোয়ার করলে x + iy যাবে, রুটটা উঠে যাবে, আর এদিকে কী হবে? a + ib তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার সূত্র ফেলে দাও, তাহলে x + iy পড়ে থাকলো, এটা a + ib, a + b তার হোল স্কোয়ার। কী সূত্র? a² + b² + 2ab, 2ab। এবারে দেখো x + iy, a² মানে মাইনাস, আর b² মানে b² প্লাস i 2ab। তাহলে দেখো এই যে a² - b²টা রিয়েল পার্ট, আর i 2abটা ইমাজিনারি পার্ট। হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম? আমরা পেলাম কি না, রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট। তাহলে a² - b² সমান x, 1 নম্বর। এবং আমরা কি পাচ্ছি? 2ab সমান কত? y, 2 নম্বর। এই 1 আর 2কে আমাদের সলভ করতে হবে। সলভ করে আমাকে a আর b এর, এটাকে জাস্ট সলভ করে নিতে হবে, নিয়ে আমাকে a আর b এর ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের করে গেলে আমরা √(x + iy) এর জায়গায় a আর b এর মানটা বসিয়ে দেবো, a + ib। তো এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করি। নেক্সট হচ্ছে মডিউলাসের একটা প্রপার্টি আছে, প্রপার্টিস অফ মডিউলাস। প্রপার্টিস অফ মডিউলাস যেটা ইম্পর্টেন্ট লাগবে সেটি হচ্ছে 1 নম্বর, mod of z1 plus mod of z2 is less than mod of z1 plus mod of z2। আর 2 নম্বর হচ্ছে mod of z1 minus mod of z2 is greater than mod of z1 plus mod of z2। এগুলো সাধারণত প্রুফ তোমাদের লাগে না, তাই করালাম না। এর একটু ভুল লেখা হয়ে গেছে, এটা ইকুয়াল চিহ্ন হবে, এটাও ইকুয়াল চিহ্ন হবে, আর এটা মাইনাস হবে, মাইনাস চিহ্ন। অর্থাৎ mod of z1 plus z2 is less than equals to mod z1 plus mod z2, আর mod of z1 minus z2 is greater than equals to mod z1 minus mod z2। তো এই সূত্রগুলো সেরকম কাজের নয়, তাই আমি আর বেশি প্রুফে গেলাম না। এবার যেটা তোমাদের আছে 1 এর ঘনমূল নির্ণয়। তো দেখো 1 এর ঘনমূল নির্ণয় তার মানে হচ্ছে কি, কিউব√(1 = যদি আমরা x ধরি, কিউব√(1 = আমরা x ধরি, হুইচ ইমপ্লাই 1 = কত হয়ে যাবে? x³ হয়ে যাবে, কারণ এটাকে কিউব করলে 1 হয়ে যাবে, আর এটা x এর কিউব, x³ হয়ে যাবে। দেওয়ার আমরা কি পেলাম? x³ - 1 না লিখে আমরা 1³ লিখতে পারি, = এই 1টাকে যদি এই পারে নিয়ে যাই, মানে ডান পক্ষে, তাহলে x³ - 1 না লিখে 1 এর কিউব। এবার দেখো x³ - 1³ মানে a³ - b³ এর উৎপাদকের ফর্মুলা a - b × a² + ab + b² সমান 0।
তাহলে হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, অর আমরা কি পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই যে পার্টটা। তাহলে হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম এক্স ইকুয়ালস টু ওয়ান, অর এক্স ইকুয়ালস টু সি ধর আচার্যের সূত্র ফেলে দাও মাইনাস বি, বি মানে হচ্ছে এক্সের সহগ, তাহলে ওয়ান প্লাস মাইনাস রুট আন্ডার বি এ স্কোয়ার মানে এক্সের সহগের স্কোয়ার মাইনাস ফোর এ সি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি মানে হচ্ছে ধ্রুবক পদ মানে এক্স স্কোয়ারের সহগ ওয়ান, ধ্রুবক পদও ওয়ান, ডিভাইডেড বাই টু এ, টু এ মানে কত এক্স স্কোয়ারের সহগ, তাহলে আমার কি দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট আন্ডার ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস থ্রি বাই টু এ মানে হচ্ছে টু। তার মানে আমার কি দাঁড়ালো এক্স সমান, তাহলে আমার কি দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এই যে রুট আন্ডার মাইনাস থ্রি মানে হচ্ছে আই রুট থ্রি বাই টু। তার মানে একের ঘনমূল কি কি হলো, একের ঘনমূল একটা হলো এক, দেওয়ার পর একের ঘনমূল কি কি হলো, একের ঘনমূল কি কি পেলাম আমরা, এক পেলাম, আর একটা কি মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, আর একটা পেলাম মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। অর্থাৎ একের ঘনমূল তিনটে কি কি, এক মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, আর একটা মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। এবারে আসি এই একটা বাস্তব মানে বাস্তব মূল আছে আর দুটো কাল্পনিক মূল আছে। এবার এই কাল্পনিক মূল দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে দেখো একের ঘনমূল আমরা কি কি পেলাম, একের ঘনমূল আমরা পেলাম, একের ঘনমূল কি কি পেলাম, ওয়ান পেলাম, আর একটা মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু পেলাম, আর একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু পেলাম। তো এই দুটো যে রুট এরা হচ্ছে কাল্পনিক। ধরি একটাকে আমরা ওমেগা ধরে নিলাম, ধরি ওমেগা ইকুয়ালস টু, এটাকে বলা হয় ওমেগা নট ডব্লিউ, ওমেগা, ও এম ই জি এ, ওমেগা। ধরি ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু ধরে নিলাম। তো একটা যদি ওমেগা হয় তাহলে দেখো ওমেগা স্কোয়ার মানে ওইটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে প্লাসটাকে আগে লিখি, তাহলে আই রুট থ্রি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি, এটাকে আমরা আই রুট থ্রি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লিখতে পারি, আর দুই স্কোয়ার চার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মানে কত হবে আই স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আই রুট থ্রি ইন্টু ওয়ান বাই ফোর। এবার দেখো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি প্লাস একে স্কোয়ার এক মাইনাস আই টু রুট থ্রি বাই ফোর। তো এটা কত হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস টু মাইনাস আই টু রুট থ্রি বাই ফোর। তো উপর থেকে যদি আমরা দেখো দুই কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই ফোর, তাহলে টু টু যা ফোর কেটে গেল, তাহলে আমার দাঁড়ালো মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। এটাই মানে কি একটা যদি তাহলে দেখো একটা রুট যদি ওমেগা হয় তাহলে ওমেগা স্কোয়ার সমান কি হয়ে গেল আর একটা রুট হয়ে গেল। তার মানে একের ঘনমূল কি কি হয়ে গেল, দেওয়ার পর একের ঘনমূল আমার দাঁড়ালো, একের ঘনমূল আমরা কি কি পেলাম ওয়ান ওমেগা আর ওমেগা স্কোয়ার। বলবে ওমেগা মানে কি, যেখানে ওমেগা ইকুয়ালস টু, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, যেখানে ওমেগা ইকুয়ালস টু তোমার মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার দেখো কাল্পনিক যে মূল দুটো আছে, কাল্পনিক মূলদ্বয়ের যোগফল, কাল্পনিক মূলদ্বয়ের যোগফল কি হবে দেখো, একটা আছে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, আর একটা আছে প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। কিন্তু আমরা আবার কাল্পনিক এটা সমান কত হয়ে গেল দেখো, দুই লসাগু হলো, তাহলে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি। এবার দেখো আই রুট থ্রি কেটে গেল, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু বাই টু, টু কেটে গেল সমান কত মাইনাস ওয়ান। তাহলে কাল্পনিক মূলদ্বয়ের যোগফল কত আমরা পেলাম মাইনাস ওয়ান। এবার দেখো আমরা আবার জানি যে কাল্পনিক মূলদ্বয় কি, একটা ওমেগা আর যোগফল মানে প্লাস, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওয়ান। তাহলে কাল্পনিক বীজদ্বয়ের যোগফল মাইনাস ওয়ান, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমানও মাইনাস ওয়ান। এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি ওয়ানটাকে বাম পক্ষে আনি তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো। তাহলে আমরা যে কাল্পনিক যে মূলদ্বয় আছে তাদের আমরা রিলেশন কি পেলাম, কাল্পনিক মূলদ্বয়ের যোগফল মাইনাস ওয়ান, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান, আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান শূন্য। এবার হচ্ছে কাল্পনিক
মূলদ্বয়ের গুণফল, কাল্পনিক মূলদ্বয়ের গুণফল, কাল্পনিক মূলদ্বয়ের গুণফল, কাল্পনিক মূলদ্বয়ের গুণফল সমান কি হবে? দেখো একটা কথা আছে -1 প্লাস i√3/2, আর একটা আছে -1 মাইনাস i√3/2। তো লক্ষ্য করে দেখো দেখো নিচেরটা তো 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, আর এটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মানে -1 স্কোয়ার মাইনাস বি a স্কোয়ার মানে i√3 তার হোল স্কোয়ার। দেখো a মানে হচ্ছে তোমার -1 আর b মানে হচ্ছে i√3, তাহলে -1 স্কোয়ার করলে 1, i স্কোয়ার করলে প্লাস মানে -1 মাইনাসে মাইনাসে প্লাস √3 স্কোয়ার করলে 3/4 মানে 3 + 1 মানে কত? 4/4, 4 কেটে গেল সমান কত? 1। তারপরে তাহলে আমার দাঁড়ালো কাল্পনিক মূলদ্বয়ের গুণফল কত দাঁড়ালো? কাল্পনিক মূলদ্বয়ের গুণফল দাঁড়ালো 1। এবার আমরা কি জানি কাল্পনিক মূলদ্বয় মানে ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে গুণফল সমান কত? 1। এটা একটা রিলেশন পেলাম। তার মানে এখান থেকে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত? ওমেগা কিউ সমান 1। তাহলে আমাদের রিলেশনটা কি দাঁড়ালো? ওমেগা কিউ সমান 1। এর উপর অ্যাপ্লিকেশান পড়ে, ধরো তোমাকে বললো ওমেগা টু দি পাওয়ার 104 সমান কত? তা প্রথমে কি, যেহেতু ওমেগা কিউ 1, 3 দিয়ে 104কে তুমি ভাগ করে দাও, তাহলে 3 3 যা কত? 9, 1 14, 3 4 যা 12, তাহলে কত? 2 ভাগশেষ থাকছে। তার মানে ওমেগা টু দি পাওয়ার 104কে আমরা কি লিখতে পারি? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার এই যে ভাগফল বেরোলো মানে 34 ইন্টু ওমেগার পাওয়ারে ভাগশেষটা 2। এবার ওমেগা কিউব মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 34 ইন্টু ওমেগা স্কোয়ার। এর 1-এর পাওয়ার যাই হোক না কেন সেটা একই হয়, তাহলে কত হলো? ওমেগা স্কোয়ার। তাহলে 1-এর ঘনমূল নিয়ে আমরা এই রিলেশনগুলো পেলাম। তাহলে 1-এর অবাস্তব ঘনমূল 1 নম্বর কি পেলাম? 1-এর অবাস্তব ঘনমূল কি বলো? ওমেগা আর ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা সমান কত? ওমেগা সমান -1 প্লাস i√3/2। নাম্বার 2 কি পেলাম? অবাস্তব মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 0। আর 3 নম্বর পেলাম কি? ওমেগা কিউ সমান 1। তো এই হলো তোমাদের জটিল রাশি সংক্রান্ত বেসিক যে কনসেপ্ট, অর্থাৎ বেসিক কনসেপ্ট, সেটা তোমাদেরকে পুরোটাই এই ভিডিওতে আমি শিখিয়ে দিলাম। তো এই বেসিক কনসেপ্টটা তোমরা মন দিয়ে খাতায় নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে, কারণ দেখো বেসিক কনসেপ্ট ভালো করে তৈরি না থাকলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। আর আমার পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমি তোমাদের ছায়া প্রকাশনীর যে বই আছে এসএনজের, সেই বইয়ের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজটি আমি করাবো। কিন্তু তার আগে প্রথম তোমাদের কাজ হলো এই বেসিক কনসেপ্টটাকে ভালোভাবে তৈরি করা। তাই তোমরা মন দিয়ে বেসিক কনসেপ্টটা ভালো করে তৈরি করো, কারণ এই বেসিক কনসেপ্টের উপরেই তোমাদের যে 11-এর এক্সাম আছে এবং ভবিষ্যতে WB JEE বা JEE মেন অ্যাডভান্স এই ধরনের এক্সামগুলো তোমরা অঙ্কগুলো ইজিলি করতে পারবে। যখন অঙ্কগুলো করাবো তোমরা দেখবে যে এই বেসিক কনসেপ্টটা কীভাবে কাজে লাগছে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত থাক। আশা করি তোমরা ভিডিওটা দেখবে, ভালো করে বুঝবে এবং খাতায় নোট ডাউন করে বেসিক কনসেপ্টটা তৈরি করবে। আর বেসিক কনসেপ্টটা তৈরি হয়ে গেলে আমি আর 2-3 দিনের মধ্যেই এক্সারসাইজের অঙ্ক করাতে শুরু করে দেবো।